আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি না হওয়ার শঙ্কা, স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না ইসরায়েল, দায় চাপানো হচ্ছে হামাসের ওপর। হিজবুল্লাহর ড্রোন নিয়ে মহাচিন্তায় ইসরায়েল, কাঁদার জন্য প্রস্তুত হও। ইসরায়েলকে আবার ভয় দেখালো লেবাননি প্রতিরোধ যোদ্ধারা। বয়কট জোয়ারে ভাসছে মুসলিম বিশ্ব, কোকা-কোলা পেপসি বয়কটে আরও বিপাকে ইসরায়েল। ইউক্রেন ও গাজা যুদ্ধকে সামনে রেখে সারা বিশ্বে জাল পাচ্ছেন এরদোয়ান। আবারও ইউক্রেনের মাটিতে রাশিয়ার মারাত্মক হামলা, বাধ্য হয়ে যুদ্ধের ময়দান থেকে পালালো যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক। রুশ বাহিনীতে ভারতীয় নিয়োগ বন্ধে চাপ দিল্লির, নিজেদের যোদ্ধাদের ফেরত চাইল ভারত। এবং সর্বশেষে রাশিয়াকে থামাতে নতুন ষড়যন্ত্র, বিতর্কিত আজব ব্যাটালিয়নের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের দেওয়া গাজার শান্তি চুক্তি প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সেটির ওপরই জোর দিচ্ছে, কিন্তু ইসরায়েল এখনও স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হচ্ছে না। সম্প্রতি নিরাপত্তা পরিষদেও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে, এতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, কিন্তু ইসরায়েল এখনও তা মেনে নেওয়ার কথা বলছে না। আর হামাস বলছে তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়। ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে বা ধাপটির স্থায়িত্ব হবে 6 সপ্তাহের। এতে যদি সমঝোতা না হয় তবে তা সম্প্রসারিত করা হবে। কিন্তু হামাস মনে করছে এই প্রস্তাবে ইসরায়েলকে আবারও যুদ্ধ শুরুর অধিকার দেওয়া হয়েছে। মধ্যস্থতাকারীরা বলছেন হামাস আরও কয়েকটি সংশোধনী দাবি করছে, তবে সেগুলো খুবই ছোটখাট, সেগুলো সমাধান করতে সমস্যা হবে না। কিন্তু স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ। এদিকে ইসরায়েলের জন্য নিয়মিত হুমকি হয়ে দাঁড়িয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোনগুলো। গত অক্টোবর থেকে তাদের বেশিরভাগ ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলি সেনাবাহিনী তাদের এই ব্যর্থতার কথা ইতোমধ্যে স্বীকারও করেছে। তারা স্বীকার করেছে যে হিজবুল্লাহর ব্যবহৃত ড্রোনগুলো এমন এক হুমকি যার কোনো সমাধান তাদের কাছে নেই। তারা আরও জানিয়েছে হিজবুল্লাহর ড্রোন আটকানো রকেট এবং ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেয়েও বেশি কঠিন। গত সোমবার হিজবুল্লাহর 4টি ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেগুলো সফলভাবে উত্তর ইসরায়েলে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, এরপর বিস্ফোরিত হয়ে আগুন ধরিয়ে দিয়েছে। মূলত হিজবুল্লাহর ড্রোনগুলোকে আটকানো নানা কারণে সম্ভব হচ্ছে না, বিশেষত ড্রোনের আকার, লক্ষ্যে পৌঁছানোর আগে এটির উৎক্ষেপণের সময় এবং লক্ষ্যযুক্ত স্থানগুলোর ভূখণ্ড চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, সামনের দিনে ইসরায়েলে আরও হামলা জোরদারের ঘোষণা দিয়েছে ইরানপন্থী এই প্রতিরোধ যোদ্ধা দলটি। হিজবুল্লাহর কার্যনির্বাহী পরিষদের প্রধান সাইয়েদ হাশেম সাফি আলদিন বলেছেন, তালেব সামি আবদুল্লাহর শাহাদাতের জবাবে আমাদের প্রতিক্রিয়া হল আমরা আমাদের অভিযান আরও জোরদার করব। যদিও আমাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলে ইতিমধ্যে যে আঘাত হেনেছে তাতেই কান্নাকাটি ও হাহাকার শুরু করেছে ইহুদি সেনারা। আর আমি মনে করি তাদের আরও কান্না ও হাহাকার করার জন্য প্রস্তুত হওয়া উচিত। এদিকে কোমল পানীয়র জগতে বছরের পর বছর দাপটের সঙ্গে ব্যবসা করেছে কোকা-কোলা ও পেপসি, কিন্তু গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞ শুরু হওয়ার পর থেকেই বয়কটের তোপে ব্যবসায় লস খাচ্ছে এই দুই প্রতিষ্ঠান। তবে শুধু বাংলাদেশই নয়, কোকা-কোলা ও পেপসি বিশ্বের অন্য জায়গায় মার খাচ্ছে বেশ। কোরবানির ঈদে কোমল পানীয়, বিশেষ করে কোকা-কোলা ও পেপসির চাহিদা বেড়ে যায়। এ উপলক্ষকে টার্গেট করে দেশের বাজারে কোকা-কোলার বিজ্ঞাপন বানানো হয়েছিল, কিন্তু সেই বিজ্ঞাপন ব্যাকফায়ার করে। খোদ ইসরায়েল এবং তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে। অধিকার কর্মীরা কোকা-কোলার মতো কোমল পানীয় বর্জনেরও ডাক দিচ্ছে। তার পেছনে কারণও রয়েছে। ফিলিস্তিনের একটি এলাকা দখল করে সেখানে শিল্পাঞ্চল বানায় ইসরায়েল। সেখানে কোকা-কোলার ফ্যাক্টরি রয়েছে, তাই দখলকৃত জায়গায় ব্যবসা করে লাভবান হচ্ছে কোকা-কোলা, যার গুড় খাচ্ছে ইসরায়েলও। বিক্ষোভকারীদের যুক্তি হল কোকা-কোলা পানের মাধ্যমে ফিলিস্তিনিদের জমি অবৈধভাবে দখলের ব্যাপারে আমরা ভোক্তা হিসেবে চোখ বন্ধ করে রাখছি। আর তাই তো বর্তমানে বিশ্বের অনেক দেশেই ব্যবসায় ব্যাপক মার খাচ্ছে কোকা-কোলা ও পেপসি। সেই সাথে তুরস্কেও কোকা-কোলার ব্যবসা কমেছে। এদিকে আগামী সপ্তাহগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব বাড়াতে নিজের সফরসূচি ঢেলে সাজাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউরোপীয় বিশ্লেষকরা ধারণা করছেন সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব খানিকটা কমে এসেছে, ফলে তা পুনরুদ্ধার করতে ইউরোপ থেকে শুরু করে এশিয়া ও আমেরিকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার্কিক দেশগুলোর সম্মেলন শেষে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ন্যাটোর একটি সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বুড়ো সাধু জো বাইডেনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন তুর্কি প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর ন্যাটোতে তুরস্কের গুরুত্ব আগের তুলনায় বেড়েছে, কারণ যুক্তরাষ্ট্রের পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে
লন্ডন সফরের মাধ্যমে নিজের কূটনৈতিক সফর শেষ করবেন এরদোয়ান। বলা হচ্ছে এরদোয়ানের টানা এসব সফর বিশ্ব রাজনীতিতে তুরস্কের প্রভাব বিস্তারের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জেলেনস্কির নিজ শহর ক্রিভিরিহে একটি রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত হয়েছেন। এই হামলায় 10 শিশুসহ আরও 50 জন আহত হয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মক এ হামলায় একটি প্রশাসনিক ভবন এবং একটি অ্যাপার্টমেন্ট ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেগুলো পুনরুদ্ধারের কাজ চলছে। নিজের শহরে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রতিদিন প্রতি ঘণ্টায় রাশিয়ান সন্ত্রাস প্রমাণ করে যে ইউক্রেনকে তার অংশীদারদের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা উচিত। অর্থাৎ তিনি নতুন করে পশ্চিম থেকে আরও কিছু চাওয়ার ধান্দা করছেন। মূলত রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যতভাবে পারা যায় ততভাবে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, কিন্তু কোনোভাবেই রাশিয়াকে হারাতে পারছে না। এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কোনো কাজেই আসছে না ইউক্রেনের। উল্টো ড্রোনের আঘাতেই কুপোকাত হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি দ্য আল্টিমেট ওয়ারমেশিন খ্যাত আব্রামস ট্যাঙ্ক। পরিস্থিতি এতটাই নাজুক যে এসব ড্রোনের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে বাধ্য হয়ে আব্রামস ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। রাশিয়াকে ঠেকাতে অস্ত্রশস্ত্র সরবরাহ থেকে শুরু করে যাবতীয় সহায়তা দিয়ে যাচ্ছে ন্যাটো দেশগুলো, কিন্তু যুদ্ধে বারবার রাশিয়ার কৌশলের কাছে তারা মার খাচ্ছে। সূত্র বলছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আব্রামস M1A1 ট্যাঙ্ক আপাতত সরিয়ে নিয়েছে ইউক্রেন, কারণ রাশিয়ার ড্রোন যুদ্ধ কৌশলের কারণে আব্রামসের স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এসব ড্রোন দিয়ে কখন হামলা চালানো হবে তা শনাক্ত করা যাচ্ছে না, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর 31টি আব্রামস ট্যাঙ্ক দিতে রাজি হয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের দাবি ছিল রাশিয়ান ফ্রন্টলাইনকে গুঁড়িয়ে দিতে কোটি ডলারের আব্রামস ট্যাঙ্কের বিকল্প নেই, কিন্তু তখন থেকেই রাতারাতি বদলে যায় যুদ্ধক্ষেত্র। বিশেষ করে রাশিয়ার নজরদারি ড্রোন ও হান্টার কিলার ড্রোন আব্রামস ট্যাঙ্কের জন্য রীতিমতো মরণ ফাঁদ হয়ে ওঠে। এসব ড্রোন খুব দ্রুত আব্রামস ট্যাঙ্ককে শনাক্ত করে হামলা চালায়। 31টি ট্যাঙ্কের মধ্যে 5টি ট্যাঙ্ক ইতোমধ্যে রাশিয়ার হামলায় কুপোকাত হয়েছে। উপায়ন্তর না দেখে ফ্রন্টলাইন থেকে আপাতত আব্রামস ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। আর এখন নতুন কৌশল কি হতে পারে তা ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে মিলে ঠিক করছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে 2 ভারতীয়ের মৃত্যুর পর অচিরাচরিত পথে হেঁটে মস্কোর প্রতি কড়া মনোভাব দেখিয়েছে নয়াদিল্লি। কোনোভাবেই যেন ভারতীয়দের রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ না করা হয় সে বিষয়ে দেশটির ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে রাশিয়ার সেনাবাহিনীতে যে সমস্ত ভারতীয় রয়েছেন তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে দিতে বলা হয়েছে। এদিকে রাশিয়াকে ঠেকাতে এবার ইউক্রেনের কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠী অ্যাজভ ব্যাটালিয়নের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ওয়াশিংটনের কাছ থেকে অস্ত্র ও প্রশিক্ষণ পেতে বাধা নেই বিতর্কিত ব্যাটালিয়নটি। লুটপাটসহ নানা নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে ইউক্রেনের এই সামরিক ইউনিটটির বিরুদ্ধে। মার্কিন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। ইউক্রেনের প্যারামিলিটারি বাহিনী স্পেশাল ফোর্স অ্যাজভ ব্রিগেড বাহিনীটিতে রয়েছে কয়েক হাজার সদস্য। মূলত পদাতিক বাহিনী হলেও বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশলে পারদর্শী এর সদস্যরা। যুদ্ধের ময়দানে যখন রাশিয়ার মুহুর্মুহু হামলায় কোণঠাসা ইউক্রেন, তখন বিতর্কিত এই উগ্র ডানপন্থী সামরিক ইউনিটির ওপর থেকে এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ধান্দাবাদ যুক্তরাষ্ট্রের দাবি, অ্যাজভ বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পায়নি তারা। তবে রাশিয়ার অভিযোগ, যুদ্ধের ময়দানে ইউক্রেনকে সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেয়া সিদ্ধান্তে বেশ খুশি রয়েছে অ্যাজভ ব্রিগেড। তাদের দাবি, মার্কিন অস্ত্র আর প্রশিক্ষণ পেলেই রাশিয়ার বিরুদ্ধে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবে তারা।